প্রতিদিন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে। শুক্রবারের পর শনিবারও তালিকা প্রকাশ করেছে কমিশন। শনিবার রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে। আর এই বিষয়ে আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি। প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, এই তালিকায় কতজনের নাম রয়েছে? দেখো, প্রাথমিকভাবে শুক্রবার করে এই লিস্ট বেরোনোর কথা ছিল, তবে হাইকোর্টের সঙ্গে একাধিক বৈঠক করেন নির্বাচন কমিশনের আধিকারিকরা এবং সেখান থেকে কিন্তু কার্যত বৈঠক থেকে উঠে আসে যে প্রতিদিন প্রায় এই লিস্ট বেরোবে এবং যখন যেরকম কাজ এগিয়ে থাকবে তখন সেরকম এই লিস্ট বেরিয়ে যাবে এবং জুডিশিয়াল অফিসাররা তারা যে ডিজিটাল স্বাক্ষর করেন সেই ডিজিটাল স্বাক্ষর করে ইসিআই অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনকে পাঠালেই কিন্তু এই লিস্ট প্রকাশ হবে, এমনটাই বলছে নির্বাচন কমিশন। তোমাকে জানিয়ে রাখি যে এই লিস্টে অর্থাৎ তৃতীয় লিস্ট যেটাকে বলা হচ্ছে, এখানে প্রায় 2 লক্ষ মানুষের নাম রয়েছে এবং 2 লক্ষ মানুষের যে নিষ্পত্তি সেই নিষ্পত্তির কিন্তু নাম বেরিয়েছে এই লিস্টে এবং প্রতিদিন এখন এই লিস্ট বেরোয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। বেশ। শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 12 লক্ষের নামের তালিকা প্রকাশ পেয়েছে। এর মধ্যে প্রায় 40%-এর নাম বাদ বলে দাবি। এই হারে বাদ গেলে সব মিলিয়ে বাদ পড়তে পারে প্রায় 88 লক্ষ নাম। সোমবার মাঝরাত প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। শুক্রবার রাতে প্রকাশ করা হয় দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। কমিশনের দাবি, শুক্রবার পর্যন্ত 37 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। দুটি সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট 22 লাখের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা গতকাল বেরিয়েছে স্যার, মানে আপনার কাছে কোনো না, আমি রাফলি শুনেছিলাম দুটো তালিকা মিলিয়ে প্রাইস 22 লাখ হয়েছিল। দুটো তালিকা মিলিয়ে মানে গতকাল তাহলে 12 লাখ বেরিয়েছে, এটা শুনলাম আমি। কমিশন সূত্রে খবর, 22 লক্ষের মধ্যে 40% নাম বাদ পড়েছে। নাম বাদের তালিকায় 8,80,000। 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। এরপর দেখা যায় খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলে নাম বাদ 63,66,952 এবং বিচারাধীন 60,06,675। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের বিচার করছে বিচার বিভাগ। এর ভিত্তিতেই দফায় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করছে কমিশন। 22 লক্ষ প্রকাশিত নামের মধ্যে 8,80,000-এর নাম বাদ। এই হারে চললে 60 লক্ষ বিচারাধীনের মধ্যে 24 লক্ষের নাম বাদ যেতে পারে। এর আগেই বাদ গিয়েছে 63,66,952। সব মিলিয়ে নাম বাদ যেতে পারে প্রায় 88 লক্ষ। নাম বাদ দেওয়া মানে ভোট দিতে পারবেন না এমন নয়। নাম বাদ গেলে ট্রাইব্যুনালে আবেদন জানানো যাবে, তারা সেই আবেদন খতিয়ে দেখবে। কিন্তু এই ট্রাইব্যুনাল নিয়েও নানা ধোঁয়াশা। Tribunal update, I told yesterday also that they have seen 5 places. Committee along with the High Court judges, our officers, state government officers, they have seen 5 places. Now they are deciding which place to go. And regarding infrastructure, we'll make all the arrangements. Manpower will provide. And software is ready. নিউজ 18 বাংলা। ভোটে লড়ছেন আর সেই প্রার্থীদের নাম বিচারাধীনের তালিকায়। দ্বিতীয় লিস্টে তাদের কয়েকজনের নাম যুক্ত হলো। তালিকায় উঠল শশী পাজা, কাজল শেখ, আরাবুল ইসলামের নাম। কেউ তৃণমূল প্রার্থী, কেউ আইএসএফ। কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচারে, কিন্তু নাম বিচারাধীনের তালিকায়। এর মধ্যে শুক্রবার রাতে দ্বিতীয় তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় উঠল বেশ কয়েকজন প্রার্থীর নাম, যুক্ত হলো ভোটার তালিকায়। যেমন শশী পাঁজা, শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী, তার নামও ছিল বিচারাধীন। দ্বিতীয় ভোটার তালিকায় নাম উঠেছে শশী পাঁজার। সাপ্লিমেন্টারি এই যে লিস্ট 2-তে অ্যাডজুডিকেশনে অ্যাপ্রুভালের ক্ষেত্রে আমার যে 209 পার্ট আছে সেটাতে একমাত্র আমি আমার নাম দেখলাম। কজন ডিলিট হয়েছেন, কজন আছেন লিস্টে, ওই তালিকাটা আমরা প্রিপেয়ার করছি। সুপ্রিম কোর্ট বলেছিলেন যে যদি কোনো ভোটার ডিলিশন হয় তাহলে ওই ভোটারের অধিকারের মধ্যে পড়ে, তাকে জানতে হবে, ও জানতে চাইবে এবং তাকে জানানো হবে যে আপনি কেন ডিলিটেড হলেন। সেটা নিয়ে তাকে অ্যাপেলেট ট্রাইব্যুনাল মুভ করতে হবে। বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ হাসন থেকে ভোটে লড়ছেন। এই কাজল শেখ অর্থাৎ ফয়জুল হকের নাম ছিল বিচারাধীন। দ্বিতীয় লিস্টে তাঁর নামও ওঠে।
আমার বিশ্বাস ছিল যে আমার নাম আসবে, তাই আজকে দেখতে পাচ্ছি আমি 331 নম্বর সিরিয়ালে আমার নাম রয়েছে। যারা প্রকৃতপক্ষে ভোটার, যাদের পূর্বপুরুষরা এ বাংলাতেই জন্মেছে, তাদের নাম থাকবে, তারা ভোট দিতে পারবে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, একসময় এখানকার তৃণমূল নেতা আরাবুল ইসলাম সম্প্রতি যোগ দেন আইএসএফে। ক্যানিং পূর্ব থেকে ভোটে লড়ছেন, তার নামও ছিল বিচারাধীনের তালিকায়। শেষমেশ দ্বিতীয় লিস্টে উঠল নাম। এইভাবে প্রায় 32,000 ভাঙড়ের মানুষের করেছিল। তারপরে আস্তে আস্তে হচ্ছে সেগুলো। আমি একটা কথা শুধু বলবো, এগুলো চক্রান্ত ছাড়া কিছু নয়। তো আমার মতন মানুষের যে করবে এটা ভাবা যায় না। তা ঠিক আছে, ধন্যবাদ জানাবো এটার জন্যে। নিউজ 18 বাংলা। বুথে বুথে নজরদারি কমিশনের, বুথে বুথে ত্রিস্তরীয় নজরদারি কমিশনের কি কি ব্যবস্থা রাখা হচ্ছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে প্রীতি, রয়েছে আমার সঙ্গে। প্রীতি, কি কি ব্যবস্থা নিচ্ছে কমিশন? দেখো, 100% ওয়েবসাইট ওয়েবকাস্টিং এর কথা কিন্তু নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল। তবে 2024-এর নির্বাচন হোক বা 2021-এর, এই ওয়েবকাস্টিং মূলত বুথের ভিতরেই হতো। তবে এবারের নির্বাচনে কিন্তু নয়া প্রয়াস বলা চলে এবং বুথের বাইরেও হচ্ছে এই ওয়েবকাস্টিং হবে। এবং সেন্সিটিভ বুথ হিসেবে যেগুলো চিহ্নিত করা হবে, সেখানে যদি কোনো বুথে এই ওয়েবকাস্টিং না হয় তাহলে কিন্তু রিপোলিং হবে এবং সন্দেহ হলেই সেই বুথে পুনরায় ভোট হবে, এমনটাই জানাচ্ছে। এবং বুথের সামনেই কিন্তু কিউআরটি টিম থাকবে এবং সেই কিউআরটি টিমের মারফত কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দফতর রয়েছে, ডিইও অফিসগুলো রয়েছে, সেখানে কিন্তু অ্যাক্টিভ থাকতে বলা হয়েছে। কোনো ধরনের সমস্যা হলেই কিন্তু, কোনো ধরনের সন্দেহ হলেই সেখানে আবার রিপোলিং হবে। বেশ প্রীতি। পোলিং বুথের বাইরে এবং পোলিং বুথের ভেতরে নজরদারি করা হবে এবং পোলিং টাইম শুরু হওয়ার আগেও যখন থেকে মক পোল শুরু হবে সেই সময় থেকে পুরো মনিটরিং হবে এবং এই মনিটরিংটা ত্রিস্তর মনিটরিং করা হচ্ছে। অ্যাকচুয়াল ভোটের দিন আমাদের এই 3টে লেয়ারে যে কন্ট্রোল রুম হচ্ছে সেখান থেকে নজরদারি করবেন মাইক্রো অবজারভাররা এবং এখানে যে সেন্ট্রাল যে কন্ট্রোল রুমে পুরো সিস্টেমটা নজরদারি করবেন আমাদের নীলম মিনা। কাউন্টিং যখন হবে গণনা কেন্দ্রেও একই রকম ভাবে আমাদের কন্টিনিউয়াস ফিড আসবে কন্ট্রোল রুমে এবং সেখানে এই সেন্ট্রাল কন্ট্রোল রুমেও আসবে এবং ডিএম এর ডিও কন্ট্রোল রুমেও আসবে। মাঝরাতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বদল, ডিজিসিপি সহ একাধিক পুলিশের শীর্ষ কর্তাকেও বদলে। কমিশনের নির্দেশে পদে আসা অফিসারদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে, তার আগে থেকে বিজেপি পরিচালিত যে ভ্যানিশ কমিশন আছে, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন কমিশন, তারা মানুষের ওপর অত্যাচার করবার জন্য যারা এলাকা চিনত অনেক অফিসারদের, প্রায় 50 থেকে 100 জন অফিসারদের তামিলনাড়ুতে, কেরালায় পাঠিয়ে দিয়েছে যাতে এখানে টাকা ঢুকতে পারে, বিজেপির বেনামি টাকা, গুন্ডা ঢুকতে পারে, ড্রাগ ঢুকতে পারে, বুলডোজার চলতে পারে, দাঙ্গা করতে পারে, সেই সব সুযোগ করার জন্য আমি আমার যারা অফিসার এখানে নতুন পোস্টিং হয়েছে তাদের বলবো, আপনারা রাজ্যের প্রশাসনে আছেন, যদি কাজ করতে চান ভালো করে, মানুষকে দেখুন, আমাকে দেখার প্রয়োজন নেই। আর ভোটের বাংলায় আবারও মোদির সফর। 5ই এপ্রিল ফের রাজ্যে প্রধানমন্ত্রী। আরো একবার জানাবো, ভোটের বাংলায় ফের মোদির সফর। 5ই এপ্রিল ফের রাজ্যে প্রধানমন্ত্রী। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, কোথায় কোথায় সফর করবেন প্রধানমন্ত্রী, কি কি কর্মসূচি রয়েছে তার? দেখো, এবারের নির্বাচনী প্রচার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গে। 5ই এপ্রিল কোচবিহারের রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার জনসভা সারবেন। আমরা দেখেছি গত বেশ কয়েক মাসে প্রধানমন্ত্রী 7টি পরিবর্তন সংকল্প সভা করেছেন এবং এবার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর প্রধানমন্ত্রীর প্রথম বঙ্গ সফর, যে বঙ্গ সফর শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকে। এবং আমরা লোকসভা নির্বাচনেও দেখেছিলাম লোকসভা কেন্দ্র ভিত্তিক ধরে ধরে বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রের প্রার্থীকে একত্রিত করে প্রধানমন্ত্রী জনসভা করেছেন, কোথাও করেছেন রোড শো। এবারও প্রধানমন্ত্রী একইভাবে কোচবিহারের রাসমেলা ময়দান, অর্থাৎ সেখানে সভা করবেন। কোচবিহারের মাথাভাঙা থেকে আরম্ভ করে একাধিক যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের একত্রিত করে তাদের প্রচারে প্রধানমন্ত্রী আসছেন এবার কোচবিহারে। একেবারে, অর্থাৎ উত্তরবঙ্গ থেকেই শুরু হচ্ছে প্রচার। বেশ।
ভোটের মুখে বিজেপির চার্জশিট, সেই চার্জশিট প্রকাশ করে অমিত শাহের সুর সপ্তমে। এসআইআর নিয়ে নিশানা করলেন তৃণমূলকে, সীমান্তে কাঁটা তার নিয়েও শানালেন আক্রমণ। এপ্রিলে পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট, তার আগে বিজেপির চার্জশিট। শনিবার চার্জশিট প্রকাশ করেন অমিত শাহ। এসআইআর এ তৃণমূলের ভূমিকা নিয়ে সুর চড়ান। चुनाव आयोग जैसी संवैधानिक संस्था पर गाली गलौज करना ये बंगाल की संस्कृति को शोभा नहीं दे। एसआईआर पूरे देश भर में हो रहा, कहीं पर जुडिशियल ऑफिसर नहीं लगाने पड़े, सिर्फ बंगाल में लगाने पड़े। कारण क्या है? यही चुनाव के अंदर तमिलनाडु में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। केरल में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। तमिलनाडु में डीएमके की सरकार है, केरल में कम्युनिस्टों की सरकार है। बंगाल में ऐसा क्या हुआ कि सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसरों को लगाना पड़ा? इस बात का जवाब ममता बनर्जी ने बंगाल की जनता को दिया। आपके डिस्ट्रिक्ट मजिस्ट्रेट निर्भीक रूप से काम नहीं किए, इसलिए सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसर्स को लगाना पड़ा है। और एसआईआर पर वो जो आरोप कर रही है, मैं आज बंगाल की जनता को पूछना चाहता हूं, जो घुसपैठियों को वोटर बनाकर यहां रखा गया है, उनको क्या बंगाल का भविष्य तय करने का निर्णय देना है या नहीं देना है? वो बंगाल की जनता ने तय करना है। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठियों को हम चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है। और ये मेरी पार्टी का एजेंडा है। ममता जी को जो आरोप लगाना है वो लगाएं। ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে একটা বড় অংশ পড়ে পশ্চিমবঙ্গে। প্রায় 3223 কিলোমিটার ভারত বাংলাদেশ স্থল সীমান্ত, এছাড়াও জল সীমান্ত প্রায় 919 কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্ত প্রায় 2212 কিলোমিটার। অমিত শাহর দাবি, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে প্রায় 600 কিলোমিটার কাঁটা তার নেই। এ নিয়ে তিনি সুর চড়ান। आज ममता बनर्जी जी को स्पष्ट पूछना चाहता हूं कि घुसपैठिए इतने आ गए कि आपकी सरकार सो रही है? मुझे मालूम है वो कहेगी कि बीएसएफ क्या कर रही है। बीएसएफ तभी रोक सकती है जब आप बॉर्डर पर बाढ़ लगाने की हमें भूमि दे। 600 किलोमीटर बाढ़ अधूरी रह गई। हमारे होम सेक्रेटरी यहां आकर आपको मिलकर गए, मैं खुद आकर आपकी ऑफिस में मिलकर गया, मगर आपने बाढ़ लगाने की भूमि नहीं दी। घुसपैठियों की वोट बैंक आप बनाना चाहते। हमने कोई पॉलिटिकल ईगो नहीं रखा, हमने आपके साथ संवाद किया, संपर्क किया, पत्र व्यवहार किया, मगर आपने हमें भूमि नहीं दी है। कोई बात नहीं ममता दीदी, आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 45 दिन में सभी भूमि बाढ़ के लिए जो उपलब्ध कराना है वो भारत सरकार को बंगाल की भारतीय जनता पार्टी की सरकार उपलब्ध करा देगी और हम घुसपैठ को रोकेंगे। নিউজ 18 বাংলা। ভোটের মুখে বিজেপির চার্জশিট, সেই চার্জশিট প্রকাশ করে অমিত শাহর সুর সপ্তমে। পাল্টা এক স্যান্ডেলের শাহকে তোপ অভিষেকের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, কলঙ্কিত ও দাগী একজন বাংলায় এসে রাজ্যের বিরুদ্ধে চার্জশিট পেশ করলেন, যার সার কথা তিনি প্রতিটি বাঙালিকেই অপরাধী হিসেবে দাগিয়ে দিয়েছেন। বাঙালিদের বারবার অনুপ্রবেশকারী এবং আমাদের ভাষাকে বাংলাদেশি বলে দেগে দিয়েছেন। শুধু 4 মে পর্যন্ত অপেক্ষা করুন, সেদিন আসল চার্জশিট পেশ করা হবে। সেটা কোনো বহিরাগত পেশ করবেন না, বাংলার মানুষই পেশ করবে চার্জশিট। আর শাহের মন্ত্রকের রিপোর্টই শাহের বিরুদ্ধে তৃণমূলের হাতিয়ার। বিজেপির চার্জশিটের পাল্টা চার্জশিট প্রকাশ তৃণমূলের। রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন অমিত শাহ, পাল্টা চার্জশিট দিল তৃণমূল। 15 পাতার চার্জশিটে পেহেলগাঁও থেকে বিজেপি শাসিত রাজ্যে নারী সুরক্ষা, সমস্ত প্রশ্নেই বিজেপিকে আক্রমণ তৃণমূলের। শাহের মন্ত্রকের রিপোর্টেই বিজেপিকে বিঁধল তৃণমূল। একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকাও পায়নি বাংলা, নথি দেখিয়ে দাবি তৃণমূলের।
বিচারক এবং দাগী অপরাধী যখন একই আসনে বসে তখন যে অবস্থা দাঁড়ায়, আজকের এই চার্জশিট দেওয়া তারই প্রমাণ। আদালত কাকে যেন বলেছিল তড়িপার ফিউজিটিভ, আপনি এখানে এসে তৃণমূলকে চার্জশিট দিচ্ছেন আর বলছেন নারী সুরক্ষা নেই। আপনার দপ্তরের রিপোর্ট সব থেকে বেশি অসুরক্ষিত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র এবং তৃতীয় হচ্ছে রাজস্থান। প্রায় 2 লক্ষ কোটি টাকা আপনারা আমাদের আটকে রেখেছেন, সীমান্তকে সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় রেখে দিয়েছেন। বলছেন ডেমোগ্রাফি পাল্টে গেছে। কি করতে হবে ডেমোগ্রাফি আবার ঠিক করার জন্য? এই রাজ্যে আর একটা গুজরাট ঘটাতে হবে? মণিপুর নিয়ে একটা কথা বলছেন না কেন? ব্রিজভূষণ নিয়ে একটা কথা বললেন না কেন? উন্নাও হাতরাস এই নিয়ে চুপ কেন? পাহেলগাঁওতে পর্যটক বৃন্দ মারা গেলেন, তাদের সুরক্ষা কে দেখবে? আপনাদের ইন্টেলেকচুয়াল প্লেজার হবে বাংলা দখল করলে। সমস্ত কিছু গেরুয়া রঙে চুপিয়ে দিয়েছেন। বাংলাকে পারেননি, বাংলাকে পারবেন না। এখানে নারী শক্তিরই জয় হবে। ফিরলাম ব্রেকের পর, এবার নজর রাখবো ভোটের প্রচারে সৌজন্য। বাঁকুড়ার সোনামুখীতে প্রচারে বেরিয়ে মুখোমুখি বিজেপি ও তৃণমূল প্রার্থী। নিত্যানন্দপুর মার্কেটে হরিনাম সংকীর্তন চলছিল, আর সেখানে প্রচারের মধ্যেই হাজির বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি ও তৃণমূল প্রার্থী কল্লোল সাহা। সেখানেই দুই প্রার্থীর সৌজন্য বিনিময়। এখানটা যেখানে এসেছি এটা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানীর দেবালয়। এখানে কোনো আওয়াজ নয়, কোনো রাজনীতি নয়। দিবাকরের সঙ্গে যে সাক্ষাৎ হলো তাই ওকে জড়িয়ে ধরে ওকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানালাম। রাজনীতির জায়গা, আর সৌজন্য অন্যত্র। ও আমাকে শুভেচ্ছা জানালো, আমি ওকে প্রীতি শুভেচ্ছা জানালাম। হরিনাম সংকীর্তনে এসেছিলাম, এসে সামনাসামনি সাক্ষাৎ হলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় কল্লোল। কোনো রাজনৈতিক কথা নয়, কোনো অন্য কথাও হয়নি, সৌজন্য সাক্ষাৎ হলো। আর উনি বিরোধী প্রার্থী হলো, বয়সে আমার থেকে বড়, ডাক্তার মানুষ। ওনাকে আমি ব্যক্তিগতভাবে ভীষণ শ্রদ্ধা করি, তাই আমি ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছেন। উনিও সাড়া দিয়েছেন, জড়িয়ে ধরেছেন। বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায় সল্টলেকের বনবিতানে সকাল সকাল প্রচার। সেন্ট্রাল পার্কে প্রাতঃ ভ্রমণে আসা সকলের সঙ্গে কথা বলেন তিনি। খুবই ভালো লাগছে, একটা অন্যরকম মাহল রয়েছে আজকে। সবার সঙ্গে কথাবার্তা বলে খুব পজিটিভ ভাইব আমাকে আরো বেশি উদ্বুদ্ধ করলো। এখন অব্দি 100 জন আশীর্বাদ দিয়েছে, অভাবনীয় ছাড়া। এই আশীর্বাদ শেষমেশ আমাদেরকে জয়যুক্ত করবে। রোগীর প্রাণ বাঁচাতে রক্তদান প্রার্থীর। ও নেগেটিভ রক্তের জন্য হাসপাতালে ছুটলেন বাম প্রার্থী। রক্তদান করলেন সিপিআইএম প্রার্থী সবুজ দাস। কল্যাণী বিধানসভার সিপিআইএম প্রার্থী সবুজ। কল্যাণী জেএনএম হাসপাতালে ও নেগেটিভ রক্তের প্রয়োজন। প্রচার চলাকালীন খবর পেয়েই হাসপাতালে রক্তদান বাম প্রার্থীর। আমার জীবনে রক্ত আমি যে গুলি সেটা 40 বার বেরিয়ে গেছে। ও নেগেটিভ রক্ত যখন যেভাবে যে যখন ডেকেছে, 12টা হোক 1টা হোক 2টা হোক, মানুষের পাশে থাকি। এটার জন্য আমার ভোট বেড়ে যাবে, আর এটার জন্য আমাকে সবাই ভোট দেবে, ভুল করবে। রক্ত সারা বছর দেবে, আনন্দের বিষয়। একজন মানুষকে যদি উপকার করতে পারি তার থেকে বড় আনন্দ কিছু। একটা মানুষের কাছ থেকে তোলা তুলে নেওয়া যায়, কোনো আনন্দ নেই, ভোগে কোনো আনন্দ নেই, ত্যাগে আনন্দ, এটা বিশ্বাস করি। আমি অনেক জায়গায় ঘুরেছি, এই ব্লাড ব্যাঙ্কে জেএনএমে এসেছিলাম, তো ওনারা বলছিল সেম গ্রুপের ডোনার। অনেক জায়গায় চেষ্টা করার পরে সবুজ আমার পাশে এইভাবে দাঁড়িয়েছে, এটা মানে ভাবতে পারিনি। মানুষের পাশে সবসময় থাকতে হবে, যেরকম দাদা থেকেছে। আমিও চেষ্টা করবো পরবর্তীকালে যদি আমাকে যদি কারো প্রয়োজনের দরকার হয়। দাদাকে মানে আমি চিনতাম, যে উনি যে আমার বাবাকে ব্লাড দেবে, মানে এটা মানে ভাবার বাইরে ছিল। বাঁকুড়ার সোনামুখীতে জঙ্গলে আগুন, জঙ্গলের আগুনে পুড়ে ছাই পর পর গাছ। কিন্তু কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে আরো বিস্তারিত জানাতে পারবে দেবব্রত। তবে তার আগে আরো একবার জানাই, যে ছবি আপনাদের দেখাচ্ছি বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা। আর জঙ্গলের আগুনে পর পর গাছ পুড়ে ছাই হয়ে যায়। রাতে এই আগুন ধরে যায়, কিন্তু কে বা কারা এই আগুন ধরালো বা কিভাবে এই আগুন লাগলো? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা করছে। বনকর্মীরা এখনো পর্যন্ত কি জানতে পারছে, কিভাবে ঘটনা ঘটলো, স্থানীয়রাই বা কি বলছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানার চেষ্টা করব। দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একদমই, দেখো যেটা জানা যাচ্ছে, রাতের অন্ধকারে কোনো অসাধু ব্যক্তি, কেউ বা কারা এই জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে, যার ফলেই কিন্তু রাতের অন্ধকারে সোনামুখীর এই জঙ্গলে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। তোমাকে জানাবো, সোনামুখীর জঙ্গল অর্থাৎ শাল গাছের জঙ্গল, পর্ণমোচী উদ্ভিদ, পাতা ঝরার সময় হয়েছে, প্রচুর পরিমাণে পাতা ঝরে রয়েছে। এই পরিস্থিতিতে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে, তারপরেই কিন্তু একের পর এক গাছ পুড়ে নষ্ট হচ্ছে। বন্য প্রাণ সেগুলির সমস্যায় রয়েছে, আতঙ্কে রয়েছে।
কারণ বন দপ্তরের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে সচেতন করা হয়েছিল যে কেউ বা কারা জঙ্গলে আগুন লাগাবেন না, জঙ্গলে আগুন লাগানো আইনত অপরাধ। তারপরেও প্রশাসনের এই নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়েই কিন্তু দলে জঙ্গলে আগুন লাগাচ্ছে, যার ফলে বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, জঙ্গল পুরো সাফ হয়ে যাচ্ছে। বন দপ্তরের পক্ষ থেকে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন রয়েছে। গতকাল রাতে সোনামুখীর পাথরমোড়া সংলগ্ন এলাকায় এই জঙ্গলে আগুন লাগে, মধ্যরাত পর্যন্ত নেবানোর কেউ ছিল না। তারপরেই ধীরে ধীরে পাতা পুড়ে সাফ হয়ে যাওয়ার পর আগুন অটোমেটিক নিয়ন্ত্রণে আসে।